স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটে জনভোগান্তি বাড়ছেই, সারা দেশে কমেছে পণ্য ও যাত্রী পরিবহন। উত্তরাধিকার সম্পত্তিতে করারূপের পরিকল্পনা, দক্ষ প্রশাসন গড়ার তাগিদ সিপিডির। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিল ইরান। এবারে বিস্তারিত। জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন ও কৃষি খাতে। দেশের বিভিন্ন এলাকায় কমেছে গণপরিবহন চলাচল, ফলে জনদুর্ভোগ বেড়েছে। ডিজেলের অভাবে বিঘ্নিত হচ্ছে সেচ কার্যক্রম। চাষাবাদের পাশাপাশি ট্রাক পিকআপের অভাবে উৎপাদিত পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পটুয়াখালীতে জ্বালানি তেল সংকটের কারণে সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা। দক্ষিণের এই জেলায় সীমিত করা হয়েছে আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচল। গত 15 দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। বরিশাল যাব তো বাসের সংকট দেখা দিচ্ছে। এখানে জ্বালানির প্রবলেমের কারণে হয়তোবা আমরা বাস ঠিকমতো পাচ্ছি না। বাস আগের চেয়ে কম থাকার কারণে আমাদের স্টেশনে এসে বসে থাকতে হয় এবং দুর্ভোগ পোহাইতে হয়। আমাদের তেলের সংকটে বাসের সংখ্যা অনেক কম, যার কারণে ভাড়া বাড়তি নেই, তারপরে মনে করেন যাত্রী আমরা দিতে পারতে আসি। বরগুনায় তেল সরবরাহ সংকটে ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সহ যাত্রীরা। তেলের অভাবে যানবাহন চলাচল কমে যাওয়ায় ভরা মৌসুমে তরমুজ বিক্রি করতে পারছেন না কৃষক। তেলের অভাবের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা পণ্য পরিবহন করতে পারতেছি না, যে আমার সংসার মনে করেন চলাই দেয়। কাঁচা মাল আমরা লোড করে যাব, আমাদের জন্য সংকট করে যাচ্ছে, লস হয়ে যায়, বাড়ি অনেক লস হয়ে যায়, অনেক তরমুজ নষ্ট হয়ে যায়। নওগাঁয় মোটরসাইকেল সহ পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেচ পাম্প, জেনারেটর চালানো ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা মাফিক ডিজেল পাচ্ছেন না গ্রাহকরা। আমার ধান পুরে শেষ, পানি বাগুরে তাল পাচ্ছে না, মিশিং চলছে না, পানি দেওয়া পাচ্ছে না, জমি কিভাবে আবাদ করবো? ডিজেল পাওয়া যাচ্ছে না, আমরা ধান লাগাচ্ছি, ধানের সমস্যা, এখন পানি না দিলে ধানের কি অবস্থা হবে? গাইবান্ধায় মোটরসাইকেল শোরুমগুলোতে বেচা কেনায় বড় ধরনের ধস নেমেছে। চলতি মৌসুমে ক্রেতাশূন্য হয়ে পড়েছে শোরুমগুলো। বিক্রি কমেছে 50 থেকে 70% পর্যন্ত। আমরা কোনো মোটরসাইকেল বিক্রি করতে পারতেছি না। যারা কাস্টমার তাদের হাতে টাকা আছে কিন্তু তারা কিনতেছে না। এই একমাত্র জ্বালানি তেলের সংকটে তারা কিনতেছে না। এই ঈদের পরে আমাদের কোনো সেলই নাই। রাজবাড়ীতে ভোররাত থেকেই ডিজেল ও পেট্রোলের জন্য শত শত মোটরসাইকেল আর ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। জেলার 5 উপজেলায় একই চিত্র। তবে রাজবাড়ীতে কাঁচামালবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। আগামী বাজেটে ওয়েলথ ট্যাক্স ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর করারোপের পরিকল্পনা করছে এনবিআর। একই সঙ্গে 4 ধাপে সারা বছর আয়কর জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে কর আদায় জোরদার, দুর্নীতি বন্ধ, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং কর প্রশাসনে দক্ষ জনবল নিয়োগের তাগিদ দিয়েছে সিপিডি। বর্তমান সরকার 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আগামী 11 জুন। রাজস্ব বাড়াতে আসন্ন বাজেটে সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে ইনকাম ট্যাক্সের বাইরে আরও কিছু সম্পদ কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর জন্য ওয়েলথ ট্যাক্স অ্যাক্টকে নিয়ে আসার কথা বলছেন তারা। এছাড়াও ইনহেরিটেন্স ট্যাক্স চালু করার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এবার আমরা চিন্তা করছি এবং আমাদের টিম কাজ করছে যে আমরা আবার ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে আমরা নিয়ে আসতে পারি কিনা। যদি ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে নিয়ে আসতে পারি তাহলে ওয়েলদি পিপলের থেকে আমরা ইনকাম ট্যাক্সের বাইরে আরো কিছু ওয়েলথ ট্যাক্স পাবো এবং সারচার্জ প্রথাটাকে বিলুপ্ত করে দিয়ে। পৃথিবীর অনেক দেশে ইনহেরিটেন্স ট্যাক্স আছে, আমরাও এই ইনহেরিটেন্স ট্যাক্সটা বাংলাদেশে চালু করতে পারি কিনা। রাজস্ব আদায় বাড়াতে নতুন এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদেরা। তারা বলছেন, দুর্নীতি বন্ধ, প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং দক্ষ জনবল নিয়োগ ছাড়া এসব উদ্যোগ কাজে আসবে না। আমাদের প্রযুক্তির একটা সমস্যা যেটা হয়েছে বিগত সময় আমরা দেখেছি যে একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে কথা বলে না, যেটাকে ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেমস বলে। এটার কারণে এনবিআর এর
অফিসাররা কিন্তু ধরতে পারেন না যে কোথায় এখানে লিকেজটা হচ্ছে, কোথায় দেওয়ার কথা কিন্তু দেয়া হচ্ছে না। সো এই বিষয়টাকে আমার মনে হয় যে খেয়াল রাখতে হবে। প্রযুক্তি শুধু করলে হবে না, সিস্টেমগুলো যাতে ইন্টিগ্রেটেড হয়। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে করের হার নির্ধারণ এবং ইচ্ছামতো কর ছাড়ের প্রবণতা বন্ধ করা জরুরি। মাঝে মাঝেই এসআরও ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, কর আরোপ করা হয়, কর প্রত্যাহার করা হয়। এই কালচার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা, উদ্যোক্তারা একটা প্রেডিক্টেবিলিটি চান, সেই দিকটাতেও আমাদের নজর দিতে হবে। কর ছাড়ের প্রথা বাদ দিয়ে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে খরচ কমানো ও ব্যবসার উন্নয়নে পরিবেশ তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আসছে নতুন অর্থ বছরে অনলাইনে রিটার্ন জমা সহ বছর জুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন, এইসব নানামুখী উদ্যোগে একদিকে যেমন করদাতাদের হয়রানি কমবে, অন্যদিকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় সরকার অনেকটাই এগিয়ে যাবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৫ জন, ময়মনসিংহে 2 জন, রংপুরে 2 জন, হবিগঞ্জে 1 ও নেত্রকোনায় 1 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের 4 উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা ও হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক, শ্রমিক সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও 5 জন। দুপুরে উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের 5 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 942 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 86 রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে 35 রোগী মারা গেছে। আর হামের উপসর্গে মারা গেছে 178 শিশু। এরই মধ্যে দেশের 61 জেলায় হাম ছড়িয়েছে। এ রোগে আক্রান্ত শিশুদের শতকরা 83 ভাগের বয়স 5 বছরের নিচে। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান অবস্থা খুবই নাজুক। একে মহামারী হিসেবে বিবেচনা করা যায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এই অবস্থা থেকে উত্তরণে অন্তত 2 মাস লাগবে বলে মনে করেন তারা। কারণ টিকা দেওয়ার পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 2 মাস সময় প্রয়োজন হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 37 আর সন্দেহজনক হামে মারা গেছে 174 জন। এছাড়া প্রতিদিন শতাধিক রোগী হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, মূলত যারা অপুষ্টিতে ভুগছে হামে আক্রান্ত হওয়ার পর তারাই বেশি ঝুঁকিতে পড়ছে। এদের অনেকেরই ভিটামিন এর ঘাটতি রয়েছে। এর মধ্যে জরুরি টিকাদান কার্যক্রম চলছে। তারপরও এই অবস্থা আরও 2 মাস স্থায়ী হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। টিকা যদি একটা শিশুর দেহে প্রয়োগ করা হয়, তার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় 2-3 সপ্তাহ লাগে। এটা হলে এই শিশুর সময়টা লাগবে। আর যেখানে উপদ্রুত এলাকা, সেখানকার যদি 95% বাচ্চাকে টিকাটা দেওয়া হয়, তাহলে বাকি বাচ্চা অন্য আর কেউ ইনফেক্টেড হবে না। এটা করতে অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। তবে মৃত্যু কমতে আমাদের আরও 1 মাস সময় নেবে। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH। এতে জনস্বাস্থ্যবিদরা জানান, রোগতত্ত্ব বিবেচনায় হামের বর্তমান অবস্থাকে মহামারী বলা যায়। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনা নিয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলাকে দায়ী করেন তারা। যদি 5%-এর বেশি হয়, ধরুন একটা জায়গায় 5% সবসময় থাকে, ওটা যদি 10% হয়ে যায়, 10% সবসময় চলে 15% হয়ে যায় হঠাৎ করে একটা খুব অল্প সময়ের মধ্যে, তখন সেটাকে আমরা মহামারী এপিডেমিক বলি। কিন্তু এটা একটা অন্য বিষয় আছে। এটা হলো যে যদি ওটা মৃত্যু না ঘটায়, এটা নিয়ে আমাদের তো দুশ্চিন্তা করার কিছু নয়। আরেকটা কথা আছে, হেলথ সার্ভিস যদি এটা কোপ করতে না পারে, আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়। এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি এবং এক্ষেত্রে মহামারী বলতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সমস্যার সমাধানে টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ত্বরান্বিত করা জরুরি। লাবণী গুহ,
দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত দুটি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের নতুন নির্দেশনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। হামে মারা যাওয়া শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে। সামনের দিকে আরও উন্নতি হবে। আমি কিন্তু একটি কথা বলেছি, ক্রমান্বয়। একবারে এটি সম্ভব না আমাদের পক্ষে, আমরা ক্রমান্বয় করব। একটু সময় দিতে হবে আমাদেরকে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 60টি পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপের কথা জানান তিনি। বলেন, যুদ্ধের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। জানান, দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অগ্রগতি দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণের আস্থা ফিরে এসেছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। খুলনায় সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে নিজ রাইফেলের গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, আনুমানিক ভোর 4:30টার দিকে রেলওয়ে পুলিশ লাইনে অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা রেলওয়ে ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। উদযাপিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী। MW ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এবারের অনুষ্ঠান। নকশি কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ কর্ম হিসেবে বিবেচিত হয়। 1959 সালে প্রথমবার বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়। এবার তা করল মায়া বেঙ্গল ইন মোশন। ফলে রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। আন্তর্জাতিক হরমুজ প্রণালীতে প্রবেশ করে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে জাহাজটিকে ফেরত পাঠিয়েছে। বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শুক্রবার রাতে বাংলাদেশি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটি হরমুজ অতিক্রম করতে চাইলেও ইরানের নৌবাহিনী বাধা দেয় এবং ফেরত যাওয়ার নির্দেশ দেয়। জাহাজটি বেশ কিছুক্ষণ প্রণালীতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় পুনরায় আরব আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার জন্য রওনা দেয়। 31 জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রায় 40 দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে এটি 10 এপ্রিল হরমুজ প্রণালীতে পৌঁছলেও অতিক্রমের অনুমতি মেলেনি।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে মার্কিন এ অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করে জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এতে করে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী সোমবার পাকিস্তানেই হতে পারে। এ আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছতে পারেন আলোচনায় অংশগ্রহণকারীরা। ইরানের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে CNN, যদিও যুক্তরাষ্ট্র বলছে এখনও আলোচনার সময় চূড়ান্ত হয়নি। অন্যদিকে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে সম্মত হয়েছে বলে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। খেলার খবর। আসন্ন 48 দলের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক লাফে 12 গুণ পরিবহন ব্যয় বাড়িয়েছে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এতে আমেরিকার নিউ জার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে $150। এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র $12.90। নিউ ইয়র্ক থেকে মেডোল্যান্ডস স্টেডিয়ামের দূরত্ব 56 কিলোমিটার। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রেনের বাইরে গাড়িতে গেলেও খরচ কম নয়। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়ামে পার্কিং পাওয়া যাবে $225। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক সরফরাজ আহমেদকে পাকিস্তান দলের টেস্ট দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে PCB। বাংলাদেশ সফর দিয়ে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। এবছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। এবার নিজের দেশের হয়ে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার। সরফরাজ ছাড়াও সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিককে ব্যাটিং কোচ করেছে পাকিস্তান। এছাড়া উমর গুলকে কোচিং প্যানেলে নিয়োগ দেয় PCB। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেল সংকটে জনভোগান্তি বাড়ছেই, সারা দেশে কমেছে পণ্য ও যাত্রী পরিবহন। উত্তরাধিকার সম্পত্তিতে করারোপের পরিকল্পনা, দক্ষ প্রশাসন গড়ার তাগিদ CPDর। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিল ইরান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।